সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের শেষ ক্লাস করব। আমাদের আজকে মূল টপিক বাংলাদেশের রাজনৈতিক দলীয় ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক দলীয় ব্যবস্থা, এটা যে 9টি চ্যাপ্টার রয়েছে সেই 9টি চ্যাপ্টারের মধ্যে একটি চ্যাপ্টার বাংলাদেশের রাজনৈতিক দলীয় ব্যবস্থা। এখান থেকে 3 মার্কসের কোশ্চিন আসে। খুব সহজ একটা বিষয়। এখানে ছোট্ট একটা চ্যাপ্টার, অল্প কিছু পড়লেই আপনার 3টা কোশ্চিন আপনি কমন পাবেন। অনেক সময় দেখা যায় যে কোশ্চিন এখান থেকে 3টা আসার কথা বললেও 3টা আসে না, 1টা বা 2টা কোশ্চিন আসে। আমাদের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে প্রাচীনকাল থেকে 1971 সমসাময়িক বাংলাদেশ, এইটার মধ্যে 6টা কোশ্চিন আসার কথা। ওখানে কোশ্চিনের সংখ্যাটি বেড়ে যায় আর এখানে কোশ্চিনের পরিমাণটা কমে যায়। 3টা আসার কথা বললেও 1টি বা 2টি কোশ্চিন এসে থাকে। আমরা আজকে আরেকটা চ্যাপ্টার পড়ব, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এটাও আমাদের 9 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, সমসাময়িক যে বিষয়াবলী রয়েছে, গণমাধ্যম, শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলি এর মধ্যে আমাদের আসে। তো আমরা শুরু করি। আমাদের প্রথম যে অংশটি রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলীয় ব্যবস্থা। রাজনৈতিক দলীয় ব্যবস্থার মধ্যে প্রথমেই রাজনৈতিক দল। রাজনৈতিক দল বলতে কি বোঝায়? রাজনৈতিক দল এমন এক জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা গ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে এবং তাদের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে। তার মানে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা গ্রহণের মাধ্যমে তাদের যে সমস্ত গৃহীত কর্মসূচি থাকবে সেই গৃহীত কর্মসূচি তারা বাস্তবায়নের চেষ্টা করবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ম্যানিফেস্টো থাকবে বা তাদের এইম থাকবে, যে এইমটা সে জনগণের কাছে তারা বর্ণনা করবে যে আমরা এই উদ্দেশ্যে আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা ক্ষমতায় গেলে আমরা এই কাজটি করব। এর আগে আপনাদের পড়িয়েছিলাম যেমন গ্রিন পলিটিক্যাল পার্টি। তো গ্রিন পলিটিক্যাল পার্টির মূল এজেন্ডা যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই সবুজায়ন বা প্রাকৃতিক পরিবেশ সেটাকে সুরক্ষা করব। তার মানে পরিবেশ সংক্রান্ত তাদের মূল এজেন্ডা। প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু এজেন্ডা থাকে। সুতরাং এই রাজনৈতিক দলের মূল ব্যাপারটি কি? যে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা গ্রহণ এবং সেখানে তারা কিছু কর্মসূচি নিবে, যে কর্মসূচি বাস্তবায়নের তারা চেষ্টা করবে। তো এখন এই রাজনৈতিক দলের মূল ব্যাপারটা কি? জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। রাজনৈতিক দল মানে হচ্ছে জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা, অর্থাৎ জনগণের দ্বারা প্রতিনিধি নির্বাচিত হয়ে সে এখানে কাজ করবে। রাজনৈতিক দলকে সংখ্যার ভিত্তিতে 3টি ভাগে ভাগ করা যায়। সংখ্যার ভিত্তিতে 3টি ভাগে ভাগ করা যায়। এক দলীয় ব্যবস্থা, 2 দ্বিদলীয় ব্যবস্থা, 3 বহুদলীয় ব্যবস্থা। সুতরাং
সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল তিনটি ভাগে বিভক্ত: একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। দেখেন, একদলীয় ব্যবস্থার কথা যদি বলি, তাহলে পৃথিবীর কোন দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে? আপনারা মনে করুন তো, বা বলার চেষ্টা করুন তো, যে পৃথিবীর কোন দেশে একদলীয় রাজনৈতিক দলীয় ব্যবস্থাটা রয়েছে। আমি এটা আপনাদের কাছে কোশ্চিন দিলাম, আর বাকি দুইটা আমি বলে দিই। দ্বিদলীয় রাজনৈতিক দলীয় ব্যবস্থা যেটা, এই দ্বিদলীয় বলতে এখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। যুক্তরাষ্ট্রে দেখেন রিপাবলিকান, ডেমোক্রেটিক, মাত্র দুইটা দল। ব্রিটেনে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, সুতরাং দুইটা দল। তো দ্বিদলীয় ব্যবস্থা, ওই দেশের রাজনৈতিক ব্যবস্থাটা দুইটা দলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর বহুদলীয় ব্যবস্থার কথা বললে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে একাধিক রাজনৈতিক দল রয়েছে। বাংলাদেশে যেমন 161টি রাজনৈতিক দল রয়েছে, ইন্ডিয়াতেও ওই রকম দল রয়েছে। সুতরাং দ্বিদলীয় বলতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বহুদলীয় বলতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দলগুলি। কেউ কি অ্যান্সার লিখেছে? এটা একদলীয় ব্যবস্থা পৃথিবীর কোন দেশে প্রচলিত রয়েছে? আমরা এটা বললেই চীনের কথা বলতে পারি, চায়না, কিউবা, উত্তর কোরিয়া, এই সমস্ত দেশগুলিতে একদলীয় ব্যবস্থা প্রচলিত। চীনের যে কমিউনিস্ট পার্টি, সেটা একটা মাত্র দল, ওখানে কিন্তু আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। উত্তর কোরিয়াতে সেখানে ওয়ার্কার্স পার্টি, সেই ওয়ার্কার্স পার্টি উত্তর কোরিয়াতে রয়েছে। কিউবাতে একটা দল, সেখানে ফিদেল ক্যাস্ট্রোর ভাই। হ্যাঁ, সৌদি আরবে সেখানে রাজনৈতিক দল ছিল না। তো 2011 সালে ইসলামী উম্মা পার্টি নামে একটা পার্টি সৌদি আরবে গঠন করা হয়েছে, কিন্তু ওইটা ইসলামী উম্মা পার্টি সৌদি আরবে কিন্তু রুলিং পার্টি নয়। ওইটা যে বাদশা ক্ষমতায় রয়েছে, সেই বাদশার কিন্তু কোনো দল নেই। সে বাদশা কোনো দলীয় ভিত্তিতে নয়, অন্য বিরোধী দলকে দিয়ে জাস্ট নামে মাত্র একটা দল গঠন করে রেখেছে। কিন্তু আমি যে তিনটা দেশের কথা বললাম, চীন, কিউবা, উত্তর কোরিয়া, এগুলা হচ্ছে একদলীয় ব্যবস্থা বা একদলীয় রাজনৈতিক ব্যবস্থা এখানে প্রচলিত রয়েছে। এরপরে আসি আমরা, পৃথিবীতে প্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ব্রিটেনে। পৃথিবীতে প্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ব্রিটেনে 1678 সালে রাজা দ্বিতীয় জেমসের শাসন আমলে। রাজা দ্বিতীয় জেমসের শাসনামলে ব্রিটেনে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে, এবং সর্বপ্রথম রাজনৈতিক দল দুইটা, একই সময়ে দুইটা রাজনৈতিক দল হয়েছিল। একটা হুইগ পার্টি, এটি 1678 সালে এই হুইগ পার্টির সৃষ্টি হয়। এইটা রাজার, আমি আগে লিখে নিই, রাজার বিরোধী। আর আরেকটা হয়েছিল টরি পার্টি, এটাও 1678 সালে, এটা রাজার পক্ষে। এখানে শুনবেন, রাজা দ্বিতীয় জেমস যখন ক্ষমতায়, সেই সময় যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টের কিছু সাংসদ তারা রাজার বিপক্ষে অবস্থান নিল। তো আর কিছু সংসদ সদস্য যারা রাজার পক্ষে অবস্থান নিল। রাজা তার মতো রয়েছে, তো যারা রাজার বিপক্ষে অবস্থান নিল তাদের একটা দল তারা তৈরি করলো হুইগ পার্টি। মানে এতটা পাওয়ারফুল কোনো কিছু নয়, জাস্ট তারা রাজার বিপক্ষে অবস্থান নিয়ে হুইগ পার্টি তারা গঠন করলো, যারা রাজার বিপক্ষে রয়েছে। আর রাজার সপক্ষে কিছু সংসদ সদস্য অবস্থান করলো, তারা টরি পার্টি। রাজা রাজার মতোই থাকলো,
আর সংসদ সদস্যরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। তো এখন এই হুইগ পার্টি পরবর্তীতে এর নামকরণ করা হলো লিবারেল পার্টি, পরে নামকরণ করা হলো লেবার পার্টি। লিবারেল পার্টি 1868 সালে আর লেবার পার্টি 1900 সালে। এটাই তো। আর টরি পার্টি পরবর্তীতে এর নামকরণ করা হলো কনজারভেটিভ পার্টি। এইটা 1834 সালে। এখানে দেখেন হুইগ পার্টিটি পরবর্তীতে 1868 সালে তারা নামকরণ করলো লিবারেল পার্টি, পরে 1900 সালে তার নামকরণ করা হলো লেবার পার্টি। আর টরি পার্টি 1834 সালে তার নামকরণ করা হলো কনজারভেটিভ পার্টি। এখন বর্তমানে ব্রিটেনে দুইটা রাজনৈতিক দল, একটা হচ্ছে লেবার পার্টি আর একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। এবং এখন বর্তমানে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, তিনি কিন্তু এই কনজারভেটিভ পার্টির সদস্য হিসাবে প্রধানমন্ত্রী রয়েছেন। আর বর্তমানে ব্রিটেনের যে বিরোধী দল সেটা হচ্ছে লেবার পার্টি। মানে ওই সময় থেকেই মোটামুটি চলে আসছে। মাঝখানে লেবার পার্টি এর আগে টনি ব্লেয়ার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন, এখন বর্তমানে কনজারভেটিভ পার্টি এরাই দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় রয়েছেন। এই সময়ে এই পার্টিগুলি গঠিত হলেও রাজাদের ক্ষমতা ওই সময় বেশি ছিল। মূলত আমি যদি আরেকটু অ্যাড করি, 1721 সাল থেকে মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এখান থেকে বাড়তে থাকে। রবার্ট ওয়ালপোল, ব্রিটেনের প্রথম যে প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল 1721 সালে, ওই সময় রাজা ছিল রাজা তৃতীয় জর্জ। রাজা তৃতীয় জর্জের সময় থেকে প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল এখনকার প্রধানমন্ত্রীদের মতো করে তারা ক্ষমতা ভোগ করতে লাগলেন। এখন কিন্তু ব্রিটেনে সাংবিধানিকভাবে প্রধান হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ, কিন্তু পাওয়ারটা এক্সারসাইজ করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তো এই ব্যাপারটা 1678 সালে রাজনৈতিক দলের সৃষ্টি হলেও রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী ক্ষমতার বিবর্তনে আসেন 1721 সাল থেকে। আর এখন তো বর্তমানে রানী নামে মাত্র, আর পাওয়ারটা রয়েছে প্রধানমন্ত্রীর। আচ্ছা, পৃথিবীতে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের উদ্ভব ঘটে যুক্তরাষ্ট্রে। প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের উদ্ভব, এটা মুছে দিই। পৃথিবীতে প্রথম প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের উদ্ভব ঘটে 1806 সালে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন। 1900 লেবার পার্টি। আচ্ছা, তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন, তিনি যখন ক্ষমতায়, তার সময়কাল ছিল 1901 থেকে 1909 সাল পর্যন্ত। টমাস জেফারসনের শাসনামল 1801 থেকে 1809 সাল পর্যন্ত টমাস জেফারসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার শাসনামলে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। 1806 সালের আগে যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন হতো, ব্যক্তি ভোটে দাঁড়াতো, ব্যক্তিকে ভোট দিত। টমাস জেফারসন বললেন যে এখন থেকে ব্যক্তিকে ভোট নয়, লোকজন যে ব্যক্তি ভোটে দাঁড়াবে তার একটা দলীয় প্রতীক থাকবে, দলীয় প্রতীককে জনগণ ভোট দিবে। যেমন এখন আমরা কিন্তু একজন ব্যক্তি ভোটে দাঁড়ান, কিন্তু এখানে প্রতীকটাই কিন্তু মেন, যে আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি তাদের যে প্রতীক রয়েছে এই প্রতীকে জনগণ ভোট দেয়। তো এই ভোটের ব্যাপারটি অর্থাৎ দলীয় ভিত্তিতে সে নির্বাচনের ব্যাপারটি প্রথম আসছে যুক্তরাষ্ট্রে 1806 সালে। কিন্তু ওই সময়ও
এই দলীয় ব্যাপারটি এতটা স্ট্রং ছিল না। 1828 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই দলীয় ভিত্তিতে দলীয় প্রতীকে 1828 সাল থেকে মূলত নির্বাচনী ব্যবস্থাটা চালু হয়। তাহলে পৃথিবীতে প্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে 1678 সালে ব্রিটেনে। পৃথিবীতে প্রথম প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের উদ্ভব ঘটে 1806 সালে যুক্তরাষ্ট্রে। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয় সর্বপ্রথম 1828 সালে যুক্তরাষ্ট্রে। আচ্ছা, এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে আসি। আরেকটা আছে যে পৃথিবীর প্রথম সংগঠিত রাজনৈতিক দল, পৃথিবীর প্রথম সংগঠিত রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রে যে দুইটা দল রিপাবলিকান এবং ডেমোক্রেটিক, এর মধ্যে ডেমোক্রেটিক পার্টিটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সংগঠিত রাজনৈতিক দল। আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসি রাজনৈতিক দলগুলি নিয়ে। বর্তমানে বাংলাদেশের মোট রাজনৈতিক দল 161টি। এটা কম বেশি, কোনো কোনো বইয়ে 170টি, কোনো বইয়ে 161টি। মানে বাবা একটা দল তৈরি করেছে, ছেলে একটা দল তৈরি করেছে, একাধিক দল এখানে রয়েছে। এটা একটু বাইরে রেখে। তো বাংলাদেশে মোট রাজনৈতিক দল 161টি। 2008 সাল থেকে নির্বাচন কমিশন তারা রাজনৈতিক দলগুলির নিবন্ধন প্রক্রিয়াটা শুরু করে। নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া দেয় যে বাংলাদেশের ন্যূনতম 100টি উপজেলায়, জানালা একটু ফাঁকা করে দাও, ন্যূনতম 100টি উপজেলায় তাদের পার্টি অফিস থাকতে হবে, তাদের প্রায় 200 ভোটারের স্বাক্ষর থাকতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া দিয়ে 2008 সাল থেকে রাজনৈতিক দলগুলির নিবন্ধন প্রক্রিয়াটা শুরু করে। যে রাজনৈতিক দল হিসাবে যে কেউ রাজনৈতিক দল তৈরি করতে পারবে, কিন্তু ওই রাজনৈতিক দলকে যদি নির্বাচনে আসতে হয় তাহলে তাকে নির্বাচন কমিশনে নিবন্ধন করতে হবে। তো বাংলাদেশে এ পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে 44টি দল নিবন্ধন করেছে। এর মধ্যে 3টি রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচন কমিশন বিভিন্ন কারণে বাতিল করেছে। এখন বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 41টি। আপনাদের এই দুইটা দরকার নেই, মূলত দরকার হচ্ছে এইটা যে বাংলাদেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 41টি। এটা প্রিলি, রিটেন, ভাইবা তিনটার জন্যই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো ভাইবারতে আপনাকে এই কোশ্চেনটি জিজ্ঞাসা করতে পারে। নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। এটি 2019 সালে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ কংগ্রেস। তো আমাদের এই নিবন্ধিত রাজনৈতিক দলগুলির মধ্যে আমাদের চাকরির পরীক্ষাতে মানে বড় যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেই দলগুলি সম্পর্কে কোশ্চিন এসে থাকে, যেহেতু কোশ্চিনটাই কিন্তু রাজনৈতিক দলীয় ব্যবস্থা। সুতরাং রুলিং পার্টি যখন ক্ষমতায় যে পার্টিটা রয়েছে সেই পার্টি সম্পর্কে কোশ্চিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি আওয়ামী লীগকে কেন্দ্র করে, যে আওয়ামী লীগ এমনিতেই বাংলাদেশের প্রাচীন একটা দল, তার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। তো আপনারা আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন লিফলেট বা বিভিন্ন বই পুস্তক রয়েছে, সেখানে একবার থ্রোলি একবার একটা রিডিং দিবেন, তাহলে দেখবেন যে আপনি প্রিলি, রিটেন বা ভাইভাতে আপনি সেখান থেকে অ্যান্সার করতে পারছেন এটা। আর এই বিষয়টা এতটাই সেন্সিটিভ হয় যে আপনি অন্য একটা কোশ্চেনের অ্যান্সার হয়তো দিতে পারলেন না, প্রবলেম নেই, কিন্তু রুলিং পার্টি সেই সম্পর্কে আপনি কোনো অ্যান্সার দিতে পারলেন না, এইটা আপনার চাকরি হবে কিনা সন্দেহ। যার পরিপ্রেক্ষিতে রুলিং পার্টি সম্পর্কে আপনাকে A to Z জানতে হবে চাকরির মার্কেটে।
তো এখন এই নিবন্ধিত 41টি দলের মধ্যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা 23 জুন 1949। প্রতিষ্ঠাকালীন নাম কিন্তু আওয়ামী লীগ ছিল না, আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। আচ্ছা, আওয়ামী লীগ শব্দের অর্থ সকল জনতার সংগঠন। যেটা আওয়ামী লীগ সকল জনতার সংগঠন। প্রতিষ্ঠাকালীন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। আচ্ছা, এখানে একটু বলে নিই যে আওয়ামী লীগ শব্দটি মানে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার যদি ছোট্ট একটা প্রেক্ষাপট আমি বলি, 1947 সালে যখন ভারত পাকিস্তান ডিভাইডেড হয়ে গেল, বাংলাদেশের এই অংশটা পূর্ব বাংলা সেটা পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে অন্তর্গত হলো। তো 47 সালে পাকিস্তান রাষ্ট্রটি তৈরির পরে ওই সময় মোহাম্মদ আলী জিন্নাহ সে মানে সেই আগের বাই বর্ন পলিটিক্যাল হিসাবে সে ক্ষমতায় আসলো, গভর্নর জেনারেল হিসাবে ক্ষমতা নিল। তো পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যাওয়ার পরে লিয়াকত আলী খান তিনি প্রধানমন্ত্রী ছিলেন, খাজা নাজিমউদ্দিন তিনি গভর্নর জেনারেল হলেন। এই প্রেক্ষাপটে বিভিন্ন অসন্তোষ ওই সময় কাজ করছিল, এবং অসন্তোষটা যে শুধুমাত্র আমার পূর্ব বাংলাতে তা কিন্তু নয়। ওই সময় পাকিস্তানের প্রদেশ ছিল 5টি: পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান এবং পূর্ব বাংলা, আমাদের যে বাংলাদেশটা। তো ওই সময় পাকিস্তানের পাঞ্জাব, সেই পাঞ্জাবেও একটা অসন্তোষ কাজ করছিল। বিশেষ করে খাজা নাজিমউদ্দিন তিনি ওই সময় গভর্নর জেনারেল ছিলেন, লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী। লিয়াকত আলী খান এবং খাজা নাজিমউদ্দিনের মধ্যে একটা দা কুমড়া সম্পর্ক চলছিল। তো এই প্রেক্ষাপটে তখন পাঞ্জাবে ইফতেখার নামে একজন ব্যক্তি সে ওই তৎকালীন সরকারের বিরুদ্ধে সে একটা রাজনৈতিক দল গঠন করে, যে পাঞ্জাব আওয়ামী লীগ। প্রথমত পাঞ্জাব আওয়ামী লীগ নামে 1949 সালের মার্চ মাসে সে একটা দল গঠন করলো, এবং ওই ধারাবাহিকতায় মানে বিভিন্ন প্রদেশগুলিতে যে অসন্তোষ তৈরি হচ্ছে তারই প্রেক্ষাপটে তখন আমাদের এই অঞ্চলে আওয়ামী মুসলিম লীগ গঠিত হলো। এবং আওয়ামী মুসলিম লীগ গঠনের পেছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী, এবং তিনি ওই সময় একজন বর্ষিয়ান পলিটিশিয়ান। বিশেষ করে 1947-এর আগে 1946 সালে আমাদের এই অবিভক্ত বাংলা মানে কলকাতা এবং বাংলাদেশ এটা মিলে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে হোসেন শহীদ সরওয়ার্দী এই বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তো 47 সালে তো বাংলাটা যেহেতু বিভক্ত হয়ে গেল, সুতরাং হোসেন শহীদ সরওয়ার্দীর যে মুখ্যমন্ত্রিত্ব সেটা চলে গেল, আগেই চলে গিয়েছিল 46 সালে, যার পরিপ্রেক্ষিতে হোসেন শহীদ সরওয়ার্দীর একটা আলাদা পাওয়ার সেখানে ছিল। হোসেন শহীদ সরওয়ার্দী তিনি ওই সময় তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের আরেক ছাত্র শামসুল হক, টাঙ্গাইলে যার বাড়ি, এই সমস্ত তরুণ নেতৃবৃন্দকে নিয়ে হোসেন শহীদ সরওয়ার্দী তিনি এই অঞ্চলে ওই যে পাকিস্তানের যে পাঞ্জাব আওয়ামী লীগ তারই ধারাবাহিকতায় এই অঞ্চলে আর একটা পলিটিক্যাল পার্টি সে গঠন করলো, আওয়ামী মুসলিম লীগ। এখন হোসেন শহীদ সরওয়ার্দী ওই সময় কিন্তু আওয়ামী মুসলিম লীগের গুরুত্বপূর্ণ কোনো পদে ছিলেন না, কিন্তু মূল ক্রীড়ানক ছিলেন তিনি। এটা পরবর্তীতে তারা একজন খুঁজতে থাকে যে সভাপতি পদে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দরকার। তো তারা ওই সময় মৌলানা ভাসানীকে সভাপতি করেছিলেন, আর শামসুল হককে এখানে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তো আওয়ামী মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি মৌলানা ভাসানী, সম্পাদক শামসুল হক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র, যার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন
যুগ্ম সম্পাদক, আর খন্দকার মুস্তাক ছিলেন যুগ্ম সহ সম্পাদক। এটা কোষাধ্যক্ষ ইয়ার আলী এখানে অ্যাজ ইউজুয়ালভাবে যেটা রয়েছে। আওয়ামী মুসলিম লীগ গঠনের পরে একটা বিরোধী পক্ষ সরব হলো। তারা বলল যে আওয়ামী মুসলিম লীগ, এখানে তো মুসলিম শব্দটি রয়েছে, এটা তো মুসলমানদের দল, এখানে তো হিন্দুরা আসতে পারছে না, সুতরাং এটা একটা ধর্মীয় মনোভাব সম্পূর্ণ হিসাবে দলটা প্রতিষ্ঠা হয়েছে। বিশেষ করে দিনাজপুরের হাজী দানেশ, তিনি এর বিরুদ্ধে খুব বড় প্রচার চালাতে লাগলেন যে আওয়ামী লীগ তো একটা সাম্প্রদায়িক দল, ওটা মুসলমানদের প্রতিনিধিত্ব করে, আমার বাংলাতে তো এখানে হিন্দু মুসলমান সবই রয়েছে, সুতরাং এরকম দলে যোগদান করা যায় না। এবং তিনি এই আওয়ামী মুসলিম লীগের বিপরীতে প্রচারণা চালানোর জন্য তিনি গঠন করলেন বামপন্থী গণতন্ত্রী দল। এটা নিয়ে আওয়ামী লীগ একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল। পরবর্তীতে 1955 সালে 21 থেকে 23 অক্টোবর আওয়ামী মুসলিম লীগের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলো। এই তৃতীয় কাউন্সিলে তখন সকল নেতৃবৃন্দ তারা একমত পোষণ করলেন যে এটা নিয়ে যেহেতু বিরোধী পক্ষ আমাদের একটা প্রচারণা চালাচ্ছে, সুতরাং আমরা মুসলিম শব্দটি বাদ দিতে পারি। তো 1955 সালে আওয়ামী মুসলিম লীগের তৃতীয় কাউন্সিলে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র হবে আওয়ামী লীগ। এটা তো প্রতিষ্ঠাকালীন সময় ছিল আওয়ামী মুসলিম লীগ, আর 1955 সালে এর নামকরণ করা হলো আওয়ামী লীগ। তো যখন এই আওয়ামী লীগ নামকরণটি করা হয়, মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়, মৌলানা ভাসানী একটু মনক্ষুণ্ণ হলেন। মৌলানা ভাসানী তিনি অজানা কারণে এই আওয়ামী লীগ থেকে অনেকটা দূরে সরে গেলেন। পরবর্তীতে 1957 সালে তখন মৌলানা ভাসানী তিনি নিজেই এই আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে নিজেই একটা দল গঠন করলেন। 1957 সালে মৌলানা ভাসানী ন্যাপ নামক একটা দল গঠন করলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি। এবং পরবর্তীতে মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধুর মধ্যে মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধুর মধ্যে বিভিন্ন কারণে মতভেদটা রয়ে গিয়েছিল। এটা আচ্ছা, এরপরে আসি আমরা অন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, এই রাজনৈতিক দলগুলি সম্পর্কে আমাদের পরীক্ষাতে তেমন কোশ্চিন থাকে না, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই আওয়ামী লীগ সম্পর্কে বিস্তারিত জানলেই যথেষ্ট। এরপরে আসি আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রেসার গ্রুপ যাকে বলা হচ্ছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এরা এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। এরা এমন এক সামাজিক গোষ্ঠী যারা সরকারকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের আচরণকে প্রভাবিত করে। তাদেরকেই বলা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রয়োজনে তারা মিটিং মিছিল
শোভাযাত্রার মাধ্যমে তারা কাজ করে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলা হয় তারা ওয়াচ ডগ হিসেবেও পরিচিত। ওয়াচ ডগ বলতে কি, প্রত্যক্ষদর্শী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তারা ওয়াচ ডগ হিসেবেও পরিচিত। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর কয়েকটা নাম রয়েছে, যেমন অ্যাটিটিউড গ্রুপ, নন পলিটিক্যাল গ্রুপ, নন অর্গানাইজড গ্রুপ, লবি গ্রুপ, নন ইন্টারেস্ট গ্রুপ ইত্যাদি নামে তারা পরিচিত। এই শব্দগুলি পরীক্ষাতে আসার মতো। এখন আপনারা একটু বুঝুন যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞাতে আমি বলেছি যে তারা সরকারের সঙ্গে জড়িত নয়, সরকারকে তারা প্রভাবিত করছে না, রাজনৈতিক নেতাদের আচরণকে তারা প্রভাবিত করছে। কেমন? এখানে একটা আমরা উদাহরণ দেই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা হতে পারে। এর উদাহরণ হতে পারে WB, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, জাইকা। এই টাইপের প্রতিষ্ঠানগুলি হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এখন শুনুন, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এরা সরকারকে সরাসরি কোনো কিছু বলছে না যে তুমি এই করো সেই করো, এটা কিন্তু সরাসরি বলছে না, কিন্তু এমন কিছু কাজ তারা করবে যে সরকারকে বেকায়দায় ফেলে দিবে বা সরকারের উপরে অলিখিতভাবে একটা প্রেশার ক্রিয়েট করবে। কেমন? আমি যদি খুব সহজ একটা উদাহরণ দেই, যে ধরুন যে বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুর কাজ শুরু হলো, বিশ্ব ব্যাংক তারা হঠাৎ করে একটা রিপোর্ট দিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে বা হতে যাচ্ছে। এই কথাটি যখন রিপোর্টটা দিয়ে দিল তখন কিন্তু সরকার একটা বেকায়দায় পড়ে গেল যে বিশ্ব ব্যাংকের মতো তারা একটা বড় ফাইন্যান্স সেখানে করবে আর তারা রিপোর্ট দিচ্ছে পদ্মা সেতুতে দুর্নীতি হতে যাচ্ছে বা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার কিছুটা হলেও সে সময় একটা বেকায়দায় পড়ে গিয়েছিল বা সরকারের উপরে ওই যে রিপোর্টটা পেশ করলো তার পরিপ্রেক্ষিতে সরকারের উপরে একটা প্রেশার তৈরি করলো। সরকার আস্তে আস্তে বিভিন্নভাবে সেই প্রেশার থেকে বেরিয়ে আসলো। এখন IMF, বাংলাদেশ হয়তো বা খারাপ অবস্থায় পড়ে গেছে, বাংলাদেশ তখন IMF-এর কাছে বলল যে আমি তোমার কাছ থেকে $200 বিলিয়ন ঋণ পেতে চাই। IMF তখন বলে দিল যে তোমাকে আমি $200 বিলিয়ন দিব, তো তার আগে তোমাকে বিদ্যুতের দাম বাড়াইতে হবে, বিদ্যুতের দাম বাড়িয়ে তোমার রিজার্ভকে হ্যান্ডসাম করতে হবে যাতে আমি মাস শেষে কিস্তিটা সঠিকভাবে পাই। তুমি যদি বিদ্যুতের দাম বাড়াও, গ্যাসের দাম বাড়াও, তাহলে আমি তোমাকে লোন দিব। তাহলে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করলো, মানে সরাসরি সে সরকারকে বললো না, কিন্তু আকার ইঙ্গিতে সরকারের উপরে একটা প্রেশার ক্রিয়েট করলো। আবার দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা সরকারকে কোনো কিছু বলছে না, কিন্তু মাঝে মাঝেই তারা বিভিন্ন রিপোর্ট পেশ করছে। ধরুন হয়তো বললো যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়। যখনই এই রিপোর্টটা দিবে তখনই কি স্বাস্থ্য মন্ত্রণালয় একটু নড়ে চড়ে বসবে না, বা স্বাস্থ্যমন্ত্রী একটু এদিক সেদিক হয়ে বসবে যে আমার বিরুদ্ধে একটা রিপোর্ট পেশ করেছে। সুতরাং ওই মন্ত্রণালয় বা ওই মন্ত্রী বা ওই রাজনৈতিক ব্যক্তিকে চাপের মধ্যে রাখছে। তো এটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বা ইউরোপীয় ইউনিয়ন হতে পারে, ইউরোপীয় ইউনিয়ন তারাও বিভিন্নভাবে সরকারের উপরে প্রেশার তৈরি করতে পারে। তো ওই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে আমরা এই কয়টা নামে অভিহিত করতে পারি: অ্যাটিটিউড গ্রুপ, নন পলিটিক্যাল গ্রুপ, নন অর্গানাইজড গ্রুপ, লবি গ্রুপ বা নন ইন্টারেস্ট গ্রুপ। এখানে দেখেন লবি গ্রুপ নামেও তারা পরিচিত। এখন লবি গ্রুপটা কেমন? যে ধরুন যে নির্বাচনের পরে দেখা গেল যে চীন একটু মোচড় দিতে লাগলো, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক না করে সেই বিরোধী দলকে একটু সাপোর্ট করতে লাগলো, তখন সরকার হঠাৎ করে গিয়ে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুললো যে ঠিক আছে আমি সাবমেরিন কিনতে চেয়েছিলাম রাশিয়ার থেকে না কিনে আমি তোমার কাছ থেকে কিনবো। তখন
সে পিরিস্ট হয়ে গেল। তো সে সরকারকে একটা চাপের মধ্যে ফেলে তার ফায়দাটা সে হাসিল করে নিল। সুতরাং এটা হচ্ছে লবি গ্রুপ, যে পদ্মার অন্তরালে বসে সে সম্পর্কটা করছে। হয়তোবা ডোনাল্ড ট্রাম্প সে বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরকার লবি ফার্মের সঙ্গে যোগাযোগ করে সে নতুন করে সম্পর্কটা তৈরি করলো। এখন জো বাইডেন ক্ষমতায় এসেছে, জো বাইডেনের সঙ্গে সম্পর্ক করতে হবে, লবি ফার্মের সঙ্গে তারা গিয়ে সেখানে নতুন করে সম্পর্ক তৈরি করবে। এটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরপরে আসি আমরা সুশীল সমাজ, যেখানে বিসিএস এ কোশ্চেন এসেছিল সুশীল সমাজ সম্পর্কে। সুশীল সমাজ বা নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি। সুশীল সমাজ বা নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি। দেখেন, সুশীল সমাজ, সুশীল সমাজ বলতে এমন শ্রেণীকে বোঝায় যারা সরকার বা রাষ্ট্র পরিচালনায় যুক্ত নয় বা রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো সুবিধা ভোগ করে না, এইরূপ অংশকেই সুশীল সমাজ বলে। আমি আবার বলছি, যে সমাজ রাষ্ট্র পরিচালনায় সরাসরি সম্পৃক্ত নয় বা রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো সুবিধা ভোগ করে না, সেই সমাজকেই সুশীল সমাজ বা সিভিল সোসাইটি বলা হয়। সিভিল সোসাইটি শব্দটি বহুল ব্যবহার শুরু করেন ফ্রান্সের দার্শনিক জ্যাক রুশো। জ্যাক রুশোর যে বিখ্যাত বই সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ে তিনি সর্বপ্রথম সিভিল সোসাইটির ধারণা দেন। সিভিল সোসাইটি পরবর্তীতে রাশিয়াতে যখন সমাজতান্ত্রিক বিপ্লব হলো, এই সমাজতান্ত্রিক বিপ্লবের পরে রাশিয়াতে তো দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, সমাজতান্ত্রিক মতদর্শে বিশ্বাসী কিছু লোকজন আর বিরোধীদের। তো ওই বিরোধী যে পক্ষটা ছিল তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য একটা শ্রেণী পেশার তৈরি হয়ে গেল। স্পষ্টত দুইটা ভাগে বিভক্ত হতে লাগলো, যদিও সংখ্যাটা খুবই কম। ওই জায়গা থেকে রাশিয়ার ওই ব্যাপারটি পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হলো, সমাজতান্ত্রিক এবং পুঁজিতান্ত্রিক, তো ওই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিতে ওই সরকারের বিরুদ্ধে এই সিভিল সোসাইটি সরব হতে লাগলো। এবং 90-এর দশকে যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন এই সিভিল সোসাইটি এই ব্যাপারটি আমাদের থার্ড ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলিতে এটা বিকশিত হতে লাগলো। বাংলাদেশের কনটেক্সটেও স্বাধীনতার পরপর সিভিল সোসাইটির তেমন কোনো ভূমিকা ছিল না। সিভিল সোসাইটির উত্থানটা ঘটেছে মূলত 90-এর দশকের পর থেকে। 90-এর দশকের পর থেকে যখন গণতান্ত্রিকভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে লাগলো, তখন থেকেই মূলত সিভিল সোসাইটির উত্থানটা ঘটলো। আমি আর একটু এখানে পড়িয়ে নিই যে সিভিল সোসাইটি 3টি ক্যাটাগরিতে বিভক্ত। 3টি ক্যাটাগরিতে এটা বিভক্ত। 1, প্রাথমিক ক্যাটাগরি। 2, মাধ্যমিক ক্যাটাগরি। 3, প্রান্তিক ক্যাটাগরি। সিভিল সোসাইটি 3টা ক্যাটাগরিতে বিভক্ত। প্রাথমিক ক্যাটাগরি, প্রাথমিক ক্যাটাগরি বলতে কাদেরকে বোঝাচ্ছে? রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী এবং ভূস্বামী। রাজনীতিবিদ, আমলা,
ব্যবসায়ী এবং ভূস্বামী। মাধ্যমিক ক্যাটাগরিতে কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, এই শ্রেণীর। আর প্রান্তিক ক্যাটাগরি কোনটা? যে কৃষি এবং শিল্প কলকারখানা, শিল্প কলকারখানাতে নিয়োজিত শ্রমিক শ্রেণী, শ্রমিক বা কৃষক, শ্রমিক কৃষক। এখানে আপনারা দেখেন যে সিভিল সোসাইটিতে আমি আগেই বলেছি যে সরকারের সঙ্গে সম্পৃক্ত নয়, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেয় না, কিন্তু সরকারকে বিভিন্ন বিষয়ে তারা ওয়াকিবহাল করে বা জনগণকে উদ্বুদ্ধ করে। ধরুন যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই সাংবাদিকরা কয়েকজন বিখ্যাত ব্যক্তির কাছে ছুটে যান। যেমন ধরুন যে আমাদের সমাজে আইনের কোনো একটা ব্যত্যয় ঘটলো, তখন সাংবাদিকরা দৌড় দিয়ে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলামের কাছে ছুটে যাবেন যে এই বিষয়ে আপনি কি মনে করেন, বা ব্যারিস্টার শাহাদিন মালিকের কাছে যাবেন যে আপনি কি মনে করেন, বা ডক্টর আকবর আলী খানের কাছে যাবেন, সুলতানা কামালের কাছে যাবেন। তো তারা যে স্টেটমেন্টগুলি দেয় সেটা জনগণের কথা বলে, মানে জনগণ সরকারের ওই কর্মকাণ্ডটা নিয়ে যে ভাবনাটা ভাবছে সেইটা তাদের মুখ দিয়ে প্রকাশ পায়। সুতরাং তারা এইভাবে এটাকে প্রভাবিত করছে। তো এখন এই প্রাথমিক ক্যাটাগরির মধ্যে দেখেন যে সবচাইতে সুবিধাভোগী হচ্ছে রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, ভূস্বামী। রাজনীতিবিদ সে যদি গলা ফাটিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে, তার বাগ্মিতা দিয়ে বা যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে দিয়ে, তার জনগণ কিন্তু ওই রাজনীতিবিদের পেছনে দৌড়াবে বা তাকে সাপোর্ট করবে, সেটা সঠিক হোক বা না হোক। সে একজন সিভিল সোসাইটির একজন মেম্বার। আমলা সে খুব পাওয়ারফুল। ব্যবসায়ী, ভূস্বামী বলতে যাদের প্রচুর জমি জায়গা সম্পদ রয়েছে। আর মাধ্যমিক ক্যাটাগরিতে কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক। আর প্রান্তিক ক্যাটাগরিটা হচ্ছে কৃষক বা শ্রমিক। এই প্রান্তিক ক্যাটাগরিটা সরকারের উপরে তেমন প্রভাব সৃষ্টি করতে পারে না। এটা আচ্ছা, এরপরে আসি আমরা জনমত। জনমতের উপরেও আমাদের পরীক্ষাতে কোশ্চেন ছিল। জনমত অধিকাংশ জনসাধারণের মতকে জনমত বলা হচ্ছে। তার মানে খুব সহজ বাংলা ভাষায় বললে যে বেশি সংখ্যক লোক যেদিকে মত দেন সেটাই হচ্ছে জনমত। এখন এই জনমত সৃষ্টি হয় কিভাবে? কয়েকটা মাধ্যমে জনমত সৃষ্টি হয়। যেমন ভাষণ, চলচ্চিত্র, পুস্তক, গণমাধ্যম, সভা সমিতি। ভাষণ, চলচ্চিত্র, পুস্তক, গণমাধ্যম, সভা সমিতি, এগুলা হচ্ছে মেন ফ্যাক্টর। আরও কিছু রয়েছে। তো এইগুলোর মাধ্যমে জনমত সৃষ্টি হয়। কেমন দেখুন, যদি আমরা ভাষণের কথা বলি, এক বাক্যে আমরা একটা উদাহরণ দিতে পারি। ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ। দেখেন তার যে বাগ্মিতা, তার যে স্পিরিচুয়াল পাওয়ার, তার মাধ্যমে সে এক বাক্যে এই বাংলার ৭ কোটি জনতাকে সে তার পক্ষে আনতে সক্ষম হয়েছিলেন। সুতরাং ভাষণের মাধ্যমে
জনমত সৃষ্টি করা সম্ভব। চলচ্চিত্র, যে কোনো একটা সিনেমা সেটার মনে দাগ ফেলতে পারে। পুস্তক, একটা ভালো একটা বই পড়ে হয়তো শিক্ষিত শ্রেণী তারা ওই দিকে ঝুঁকে যেতে পারে, ওই পলিটিক্যাল পার্টির দিকে। গণমাধ্যম, একটা চ্যানেল বা পেপার পত্রিকা, তারা একটা বিষয়টাকে এমনভাবে হাইলাইটস করছে, জনগণ তখন ওইটার দ্বারা ওই সরকারকে সাপোর্ট করছে অথবা ঘৃণা করছে। সভা সমিতি, যে প্রায় দেখা যায় বিভাগীয় শহর বা জেলা শহরগুলিতে বড় বড় সভা সমিতি অনুষ্ঠিত হয়, তার মাধ্যমে সেখানে একটা জনমত তৈরি হয়। এখন এই জনমত ক্ষেত্রে শিক্ষিত মানুষের ক্ষেত্রে জনমত তৈরি হয় একভাবে, আর অশিক্ষিত মানুষের ক্ষেত্রে জনমত তৈরি হয় একভাবে। কেমন? যে শিক্ষিত মানুষ সে হয়তো টিভিতে একটা নিউজ দেখলো, সে ওই নিউজটা দেখে তার মধ্যে একটা প্রভাব ফেলবে। শিক্ষিত মানুষ সে হয়তো একটা বই পড়লো, ওই বইটা পড়ে ওই দল সম্পর্কে সে একটা সিদ্ধান্ত নিবে যে আগামী নির্বাচনে আমি একে ভোট দিব কি দিব না। তার মানে শিক্ষিত মানুষের জনমত তৈরির মূল উপাদানটা হচ্ছে পুস্তক, গণমাধ্যম, পেপার পত্রিকা, এগুলা। এর মাধ্যমে শিক্ষিত মানুষের জনমতটা তৈরি করতে পারছে। আর অশিক্ষিত মানুষের জনমত কিভাবে তৈরি হচ্ছে? যে ভাষণ বা সভা সমিতি। এখানে কিভাবে অশিক্ষিত মানুষের জনমতটা তৈরি হচ্ছে? দেখা যাচ্ছে যে হয়তোবা এখানে একটা দলীয় প্রধান এসেছেন, এসে গ্রামের একটা প্রত্যন্ত অশিক্ষিত মানুষ, সে এই জনসভা সে শুনতে এসেছে। এখন ওই দলের প্রধান সেই বিশাল জনসভায় সে নির্বাচনের আগ দিয়ে সে খুব জ্বালাময়ী বক্তব্য দিয়ে তখন বলল যে আপনারা আগামী নির্বাচনে যারা যারা আমার এই প্রতীকে ভোট দিবেন তারা হাত উঁচু করে ওয়াদা করুন। তখন ওই তালে তালে ওই অশিক্ষিত মানুষটা সেও হাত উঁচু করে সে ওয়াদা করলো। আচ্ছা, যখন বাড়িতে এসে তার হয়তো শিক্ষিত ছেলে নির্বাচনের আগ দিয়ে তার বাবাকে বলল যে বাবা, এই দলটা এই খারাপ কাজ করেছে, এই দলকে ভোট দেওয়া যাবে না। তখন ওর বাবা বলবে যে না বাবা, আমি অমুক জনসভায় গিয়ে আমি ওনার কাছে ওয়াদা করে এসেছি, আমি ওই দল ছাড়া অন্য কোনো দলকে আর ভোট দিতে পারবো না, আমি ওয়াদার বরখেলাপ হয়ে যাবে। তার মানে ও ওই জনসভায় গিয়ে যে বলে এসেছে, সুতরাং ওই সভা সমিতির মাধ্যমে বা ওই ভাষণটা শুনে সে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিন্তু শিক্ষিত মানুষ সে তার কর্মকাণ্ডটা দেখে বা পড়াশোনা করে তখন সে সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমি কোন জায়গাতে ভোটটা দিব। সুতরাং জনমত সৃষ্টির অন্যতম মাধ্যমগুলি হচ্ছে এটা। কি বলছে অটো ফোকাস? হ্যাঁ, অটো ফোকাস কি এখন বন্ধ হয়েছে না চলছে? জনমতের পরে আসি আমরা শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। ছায়া সরকার, ছায়া সরকারের কথা বললে যে যখন একটি সরকার গঠিত হয়, অন্য বিরোধী দল থেকে একটি অস্থায়ীভাবে সরকার গঠন করা হয়, যারা রুলিং পার্টির বিভিন্ন বিষয়ে তারা মতামত প্রদান করে। ছায়া সরকারের মাধ্যমে তারা সরকারের সমালোচনা করে, কখনো সরকারকে সহযোগিতা করে। আরও সহজ করে বললে যে ধরুন ব্রিটেনে কনজারভেটিভ পার্টি এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে, ডেভিড ক্যামেরুন, আর তার বিরোধী দল লেবার পার্টি। তো কনজারভেটিভ পার্টি সে হয়তো 30 জন ব্যক্তিকে মন্ত্রীর দায়িত্ব দিল, যে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এভাবে দায়িত্বটা দিল। লেবার পার্টি তারা ক্ষমতায় আসতে পারেনি, তখন লেবার পার্টিও ওই 30 জন মন্ত্রীর বিপরীতে হয়তোবা 20 জন মন্ত্রীকে গুরুত্বপূর্ণ যেটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিল, যে
তুমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলা, তার কিন্তু কোনো পাওয়ার নাই। তো ওই রকম বিরোধী দল এই সরকারি দলের বিপরীতে যে আরেকটা সরকার তৈরি করলো, তার মূল উদ্দেশ্যটা কি, যে সরকার যে কর্মকাণ্ডটা করবে ওই কর্মকাণ্ডটার সমালোচনা করা অথবা সহযোগিতা করা। ধরুন যে মিস্টার ওয়াইকে কনজারভেটিভ পার্টি সে শিক্ষামন্ত্রী করলো, আর লেবার পার্টি মিস্টার ওয়াইকে সে শিক্ষামন্ত্রী করলো। এখন কাজ তো করবে এক্স, তার দায়িত্ব যেহেতু, আর ওয়াইয়ের কাজটা কি, যে তার সমালোচনা করা, মেইনলি সমালোচনা করা, আর সহযোগিতা খুব কমই করে, যে তুমি এই ভুল করছো, এই ভুল করছো। আর নর্মালি দেখা যায় যারা আগে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে এসেছে তাকেই মূলত এই দায়িত্বটা দেওয়া হয়, এবং জনগণকে উদ্বুদ্ধ করে যে এই মিস্টার এক্স এই ভুল করছে, তোমরা যদি পরবর্তীতে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, তাহলে আমি ক্ষমতায় গেলে এই ভুলটা আমি করব না, বা আমি তোমাদেরকে এই সুযোগ সুবিধাটা দিব। তার মানে সরকারি দলের বিপক্ষে যে বিরোধী দল যে সরকার গঠন করে তাকেই বলা হয় শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। এর আগে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, তিনি তো লেবার পার্টির একজন মেম্বার ব্রিটেনে। তো এর আগে যে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ছিল, তো ওই লেবার পার্টি তো বিরোধী দল, তো ওই টিউলিপ সিদ্দিকী সে কিন্তু এই শ্যাডো গভর্নমেন্টের একজন মেম্বার ছিলেন। তো শ্যাডো গভর্নমেন্ট এটা নর্মালি ইউরোপ বা আমেরিকাতে দেখা যায়, আমাদের এই থার্ড ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলিতে শ্যাডো গভর্নমেন্ট তেমন নেই। ওখানে যেহেতু সহনশীলতাটা বেশি, একে অপরকে রেসপেক্ট করে, এই জন্য শ্যাডো গভর্নমেন্ট মূলত ইউরোপ এবং আমেরিকাতে দেখা যায়। এরপরে আসি আমরা কিসেন গভর্নমেন্ট। কিসেন্ট গভর্নমেন্ট, কিচেন গভর্নমেন্ট তার মানে রান্নাঘরের সরকার এটা বলা হয়, আসলে কিন্তু তা নয়। কিচেন গভর্নমেন্ট এটা তাচ্ছিল্য অর্থে বা তুচ্ছ অর্থে এটা ব্যবহার করা হয়, কিচেন গভর্নমেন্ট শব্দটি। কিচেন গভর্নমেন্টটা কেমন, যখন কোনো সরকার তার গঠিত মন্ত্রীদেরকে বাদ দিয়ে ওই সরকার প্রধান তার নিজস্ব লোক দিয়ে সরকার পরিচালনা করেন, তাকে কিচেন গভর্নমেন্ট বলা হয়। আমি আবার বলছি, যখন কোনো সরকার তার গঠিত মন্ত্রীদের বাদ দিয়ে তার ব্যক্তিগত সরকার প্রধানের ব্যক্তিগত পছন্দের লোকদেরকে দিয়ে সরকার পরিচালনা করে, তাকে বলা হয় কিচেন গভর্নমেন্ট। কিচেন গভর্নমেন্ট শব্দটি তাচ্ছিল্য অর্থে ব্যবহার করা হয়েছে। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের 7ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন 1829 থেকে 1835 এই সময়কালের মধ্যে অ্যান্ড্রু জ্যাকসন সর্বপ্রথম এই কিচেন গভর্নমেন্ট শব্দটি ব্যবহার করেন। আমি এখন আরও সহজে আসি। ধরুন যে একটা এর আগের যে প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প, তার ক্ষেত্রেও কিচেন গভর্নমেন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, সে মন্ত্রিসভা গঠন করলেন। তো মন্ত্রিসভা তার বৈঠক অনুষ্ঠিত হবে, মন্ত্রীরা যে সমস্ত পরামর্শগুলি দিবেন প্রেসিডেন্ট সেটাকে মেনে চলবেন। কিন্তু দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মন্ত্রীদের কোনো পরামর্শ না নিয়ে তার বিভিন্ন ব্যবসায়ী বন্ধুবান্ধব রয়েছে বা তার আত্মীয় স্বজন রয়েছে, মেয়ে জামাই এসবগুলা, তো সে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ না করে সে তার ওই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করে সে ডিসিশন মেকিং করছে। তো দেখা যেত যে অ্যান্ড্রু জ্যাকসন সে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ না করে যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতো তখনই সে তার শুভাকাঙ্ক্ষীদেরকে এনে হোয়াইট হাউসের ছোট্ট একটা রুমের মধ্যে চলে যেত, চলে গিয়ে ওনাদের সঙ্গে আলাপ করে এসে সিদ্ধান্ত জানিয়ে দিত। তো যেহেতু মানে বড় পরিসরে আলোচনা না করে ছোট ছোট রুমের মধ্যে গিয়ে তারা সিদ্ধান্ত নিত, এই জন্য ওই সরকারকে বলা হতো কিচেন গভর্নমেন্ট, মানে ছোট রুমের মধ্যে বসে সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাচ্ছিল্য অর্থে শব্দটি ব্যবহার করা হচ্ছে।
তো কিচেন গভর্নমেন্ট শব্দটি এটাও ইউরোপ আমেরিকার জন্য প্রযোজ্য, আমাদের এই অঞ্চলে এটা প্রযোজ্য নয়। এখন আমরা আসব বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর থেকেও আমাদের 2 বা 3 মার্কসের কোশ্চিন থাকবে প্রিলিতে। তো জাতীয় বিষয়গুলির মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, তো আমরা এখানে মেইনলি যেটা চাকরির পরীক্ষাতে আসার মতো সেটাকে আমরা টাচ করার চেষ্টা করব। কত বললাম? আচ্ছা, জাতীয় বিষয়াবলী বলতে যে সরকার নির্ধারিত গুরুত্বপূর্ণ বিষয়কে রাষ্ট্রের নিজস্ব সম্পত্তি বা রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত কোনো বিষয় নির্ধারণ করেছে, সেটাই হচ্ছে রাষ্ট্রের জাতীয় বিষয়াবলী। তো সরকার কর্তৃক নির্ধারিত এইরকম জাতীয় বিষয় রয়েছে 22টি, যে বাংলাদেশের জাতীয় ফুল কোনটি, জাতীয় ফল কোনটি, জাতীয় প্রতীক কোনটি, জাতীয় সঙ্গীত কোনটি, এইরকম 22টি বিষয় সরকার নির্ধারণ করেছে। এই কোশ্চেনগুলি খুব ইজি কিন্তু খুব কনফিউজড। পরীক্ষার হলে আপনি দেখবেন যে আপনি জানেন এর 4টা উত্তর খুব কাছাকাছি, মানে ওই সময় বিভ্রান্ত তৈরি হয়। আর ওইদিকে যেমন কিচেন গভর্নমেন্টে যে উত্তরটা থাকবে এটা সম্পূর্ণ আননোন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইরকম, কিন্তু জাতীয় বিষয়ের যে উত্তরগুলি থাকবে খুব কাছাকাছি, এটা কনফিউশনটা বেশি তৈরি করবে। তো জাতীয় বিষয় রয়েছে 22টি। এই 22টি বিষয়ের মধ্যে মোটামুটি 6 থেকে 7টা জাতীয় বিষয় আমাদের চাকরির পরীক্ষাতে এসে থাকে। তো এখন আমরা এই গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি জাতীয় বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। এক নম্বরে আসি আমরা বাংলাদেশের জাতীয় প্রতীক। আমাদের সংবিধানের 4(3) অনুচ্ছেদে এই জাতীয় প্রতীক সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং তার শীর্ষে পাট গাছের পরস্পরযুক্ত 3টি পাতা, উভয় দিকে 2টি করে 4টি তারকা। এই কোশ্চিনটা, এই জাতীয় প্রতীকের বর্ণনা পুলিশের এসআই, এরপরে পিএসসির যে 2য় শ্রেণী বা 1ম শ্রেণী যে পরীক্ষাগুলি হয় নন ক্যাডার, সেখানেও এসেছে, এবং বিসিএসের পিএসসির অনেক চাকরির পরীক্ষাতে এই জাতীয় প্রতীক সম্পর্কে এসেছে। সুতরাং এটা প্রিলি এবং রিটেন আপনারা এটা একেবারে হুবহু মুখস্থ করবেন, যে জাতীয় প্রতীকের যে বর্ণনাটা রয়েছে। আরেকটা কোশ্চেন অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে যে জাতীয় প্রতীকে যে 2টি 4টি তারকা রয়েছে, এই 4টি তারকা দ্বারা কি বোঝায়? তো বাংলাদেশের সংবিধানের যে মূলনীতি 4টি, ওই 4টি তারকা দ্বারা 4টি মূলনীতিকে বুঝিয়েছে। এটা জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। এরপরে আসি আমরা রাষ্ট্রীয় মনোগ্রাম। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপরে লেখা গণপ্রজাতন্ত্রী আর নিচে লেখা সরকার, 2 পাশে 2টি 4টি তারকা। এটা আগে বাংলাদেশের যে মানচিত্র যেটা ছিল, ওই মানচিত্রটা হচ্ছে এর মধ্যে রয়েছে। আর আরেকটা বিষয়, যে আপনারা যারা বিসিএস ক্যাডার হবেন বা গেজেটেড কর্মকর্তা হবেন, তারা বা সরকারি চাকরি করেন,
যে কোনো সরকারি চাকরি পেলেই আপনি যখন ভিজিটিং কার্ড ছাপাবেন তখন এই রাষ্ট্রীয় মনোগ্রামটা আপনি ইউজ করতে পারবেন। যে কোনো ভিজিটিং কার্ডে রাষ্ট্রীয় মনোগ্রামটি দেখেই বোঝা যায় যে তিনি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে এই রাষ্ট্রীয় মনোগ্রামটা ব্যবহার করা হচ্ছে। আবার অনেক সময় সরকারি যে সার্কুলারগুলি হয় সেই সার্কুলারেও কিন্তু রাষ্ট্রীয় মনোগ্রাম থাকে, কিন্তু অন্য কোনো জায়গাতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান এই রাষ্ট্রীয় মনোগ্রামটি ইউজ করতে পারেন না। এই রাষ্ট্রীয় মনোগ্রামের ব্যবহার অফিস, আদালত, চিঠিপত্র, স্মারক এবং বিজ্ঞপ্তির ক্ষেত্রে, যে আপনার যেটা বিজ্ঞপ্তি দেওয়া হলো সেখানে এই রাষ্ট্রীয় মনোগ্রামটা থাকবে, যেখানে স্মারক নাম্বার থাকবে এটা। আর এর ডিজাইনার A.N.A. সাহা। এই রাষ্ট্রীয় মনোগ্রামের আমাদের জাতীয় প্রতীক এবং রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারের নামটি উল্টাপাল্টা হয়, তো ওইটা কামরুল হাসান আর এটা হচ্ছে A.N. সাহা। জাতীয় পতাকা 3, বাংলাদেশের জাতীয় পতাকা। জাতীয় পতাকা এটা আমাদের ডিজাইনার কামরুল হাসান, কিন্তু এর আগে যে জাতীয় পতাকা ছিল তার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস, পূর্বের ডিজাইনার। জাতীয় পতাকার, বাংলাদেশের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার সঙ্গে মিল রয়েছে পৃথিবীর কোন দেশের? আপনারা লিখে জানান তো পারেন কিনা, যে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল রয়েছে পৃথিবীর কোন দেশের পতাকার? একেবারে হুবহু নয়, কাছাকাছি। পৃথিবীর 2টা দেশের পতাকা খুব কাছাকাছি এটা রয়েছে। আচ্ছা, জাতীয় পতাকার ক্ষেত্রে আমরা কয়েকটা তারিখ এখানে বিবেচনায় নিয়ে আসব। 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম বাংলাদেশের এই পতাকা উত্তোলন করা হয়। আসম আব্দুর রব এই পতাকা উত্তোলন করেছিলেন। 3 মার্চ 1971 পল্টনের জনসভায় জাতীয় সঙ্গীতের সঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 3 মার্চ 1971 পল্টনে, সেখানে ছাত্র জনতার একটা সভা আহ্বান করা হয়, সেখানে ওই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়। 23 মার্চ 1971 বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। এটা গুরুত্বপূর্ণ যে 23 মার্চ 1971 বঙ্গবন্ধু তার নিজ বাসভবনে প্রথম পতাকা উত্তোলন করেন। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে বঙ্গবন্ধু 23শে মার্চ কেন করলেন। অনেকের কাছে কিন্তু যে ওই 7ই মার্চ বা 25শে মার্চ, 26শে মার্চ এইগুলো ভাইটাল পয়েন্ট, কিন্তু বঙ্গবন্ধু 23শে মার্চে কেন পতাকা উত্তোলন করলেন? 1956 সালের 23শে মার্চ পাকিস্তানের সংবিধান গৃহীত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় দিবস ছিল 23শে মার্চ। তো 23শে মার্চ পাকিস্তানের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে বা গুরুত্বপূর্ণ স্থানে ওই দেশের পতাকা উত্তোলন করতে হতো, যেটা আমাদের এখনও করা হয়, যে জাতীয় দিনগুলিতে পতাকা উত্তোলন করা হয়। তো অনুরূপভাবে 23শে মার্চ ওই দিন পাকিস্তানের পতাকা উত্তোলন করার কথা, তো বঙ্গবন্ধু পাকিস্তানের পতাকা উত্তোলন না করে সে এই বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। আপনারা চিন্তা করুন যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, কিন্তু 26শে মার্চের আগেই কিন্তু বঙ্গবন্ধু সব কিছু রেডি করে ফেলছেন। তার কারণ চিন্তা করেন
যে একটা দেশের মধ্যে অন্য দেশের পতাকা একজন পলিটিশিয়ান সে উত্তোলন করছে, তাহলে কি পরিমাণ পাওয়ার থাকলে বা জনগণের সাপোর্ট থাকলে সে এই কাজটা করতে পারে। এবং তারপরেও কিন্তু এবং ওই সময় স্টিল ইয়াহিয়া খান এবং ভুট্টো পূর্ব বাংলাতে অবস্থান করছে, তারপরেও বঙ্গবন্ধু তার নিজ বাসভবনে সে এই বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। এরপরে 18 এপ্রিল 1971 ঢাকার বাইরে কলকাতায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন। ওই সময় কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করেনি, স্বাধীনতা ঘোষণা করেছে। তো আমাদের এই বাংলাদেশের বাইরে কলকাতায় যে ডেপুটি হাই কমিশনারের অফিস ছিল, সেই ডেপুটি হাই কমিশনারের অফিসে সেখানে পূর্ব বাংলার বেশি জনগণ ছিল, তারা 18 এপ্রিল 1971 প্রথম পতাকা উত্তোলন করলেন। এটা আচ্ছা, আমি যে কোশ্চিনটা জিজ্ঞাসা করেছিলাম যে কে কে উত্তর দিয়েছে, কই এখানে তো আসতেছে না, এটা দেখো তো। উত্তরটা হবে জাপান এবং পালাও। জাপান এশিয়া মহাদেশের রাষ্ট্র, আর পালাও এটা দক্ষিণ ওশেনিয়া মহাদেশের একটা রাষ্ট্র। জাপান তানি সরকার, জাপান এবং পালাও, তোমারটা ঠিক আছে। শুধু জাপান হবে না, জাপান এবং পালাও দুইটাই উত্তর হবে। পালাও ওশেনিয়া মহাদেশের একটা রাষ্ট্র। আচ্ছা, এখন আসি আমরা যে আমাদের এই পতাকা সকলেই কিন্তু গাড়িতে এবং জলযানে ব্যবহার করতে পারেন না। গাড়িতে এবং জলযানে কারা পতাকা ব্যবহার করতে পারেন, এটাও পরীক্ষাতে আসার মতো, যে কারা গাড়িতে এবং জলযানে পতাকা ব্যবহার করতে পারেন। 1, 9 প্রকার ব্যক্তি বা 9 ধরনের ব্যক্তি এখানে ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী। 4, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান বিরোধী দলীয় নেতা, হুইপ যিনি সংসদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন, হুইপ। 8, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি। আর বিদেশে কূটনৈতিকগণ। আচ্ছা, এটা দেখেন যে উপরেগুলা ক্লিয়ার। এইটা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা রয়েছে, যে রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর আহমেদ, খনিজ জ্বালানি প্রতিমন্ত্রী, খনিজ জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী, সামরিক উপদেষ্টা তারিক আহমেদ, বীর বিক্রম। এগুলা হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তো এই উপদেষ্টারাও তারা গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন। এর বাইরে যেমন সিটি কর্পোরেশনের সিলেক্টেড কয়েকটা সিটি কর্পোরেশনের মেয়র, তারা এই মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদমর্যাদার তারাও গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন। আর বিদেশে বাংলাদেশে যে মিশনগুলি রয়েছে, ওই মিশনে কর্মরত যে সমস্ত কূটনৈতিকরা থাকবেন, তারাও গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন। তো এই 9 ক্রাইটেরিয়ার ব্যক্তিগণ তারা গাড়িতে বা জলযানে পতাকা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যারা গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না,
খুব পাওয়ারফুল, কিন্তু পারেন না। সংসদ সদস্য, সিম্পল একজন সংসদ সদস্য, সে কিন্তু গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। তিনি যখন মন্ত্রী হচ্ছেন বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন তখন গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন, কিন্তু সিম্পল একজন সংসদ সদস্য সে গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। আর একটা জাতীয় বিষয়, জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বরবিতান ৪৬ কাব্য গ্রন্থের গীত বিতানের স্বদেশ শীর্ষক প্রথম গীতি আমার সোনার বাংলা এর ২৫ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। আমি আবার যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান ৪৬ কাব্যগ্রন্থের গীত বিতানের স্বদেশ শীর্ষক প্রথম গীতি আমার সোনার বাংলা এর ২৫ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। এই জাতীয় সঙ্গীত ২০০৬ সালে বিবিসি পরিচালিত একটা জরিপ চালানো হয় যে বাংলা, উভয় বাংলা মানে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, এই উভয় বাংলায় সর্বশ্রেষ্ঠ গান কোনটি। তো ওই সময় শ্রোতাদের মতামতের ভিত্তিতে ২০০৬ সালে বিবিসির জরিপে আমার সোনার বাংলা ১০০০ বছরের শ্রেষ্ঠ বাংলা গান হিসেবে নির্বাচিত হয়। ১০০০ বছরের শ্রেষ্ঠ বাংলা গান হিসেবে এটা বিবেচিত হয়। রণসঙ্গীত। কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থের নতুনের গান শিরোনামে, সন্ধ্যা কাব্যগ্রন্থের নতুনের গান শিরোনামে প্রথম ২১ লাইন বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়। চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাতাল নিম্নে উতলা ধরণীতল, এই রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থের নতুনের গান শিরোনামে, এটা বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত। ক্রীড়া সঙ্গীত। যারা স্কাউট, রোভার স্কাউট করেন তারা হয়তোবা অনেকে এটা জানেন। ক্রীড়া সঙ্গীত। অনেকেই ক্রীড়া সঙ্গীত সম্পর্কে ওয়াকিবহাল না। বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা, দুর্দম দুর্জয়, ক্রীড়া জগতের শীর্ষে রাখবো আমরা শৌর্যের পরিচয়। আমি আবার বলছি, বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা, দুর্দম দুর্জয়, ক্রীড়া জগতের শীর্ষে রাখবো আমরা শৌর্যের পরিচয়, মানে বীরত্বের পরিচয়। তো এইটা রচয়িতা সেলিমা রহমান আর সুরকার নুরুল আলম, খন্দকার নুরুল আলম। খন্দকার
নুরুল আলম, রচয়িতা সেলিমা রহমান, সুরকার খন্দকার নুরুল আলম। ক্রীড়া সঙ্গীতের পরে জাতীয় দিবস, ছাব্বিশ মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস ঘোষণা করা হয় 1980 সালে 3 অক্টোবর। 26শে মার্চকে বাংলাদেশের জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে 1980 সালের 3 অক্টোবর। পরে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো 17 সেপ্টেম্বর 1999 সালে এটা ঘোষণা করে ইউনেস্কো। আর প্রথম পালন করা হয় 21 ফেব্রুয়ারি 2000 সালে। এই কোশ্চেনটাও পরীক্ষাতে এসেছিল যে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে প্রথম 21শে ফেব্রুয়ারি পালন করা হয় কত সালে? 2000 সালে, মানে 99 সালে ঘোষণা করলো আর 2000 সালে সেটা পালিত হলো। তো ওই সময় জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ 5 ডিসেম্বর 2008 সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে। আপনারা অধিকাংশই এই দুইটা তারিখ বা সাল জানেন, কিন্তু অনেকের কাছে এই তারিখ বা সালটা একটু অজানা আছে। যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় 5 ডিসেম্বর 2008 সালে, এবং এইটাই পরীক্ষাতে আসার মতো। দিবসের মধ্যে সাপ্তাহিক ছুটি আগে ছিল রবিবারে। সাপ্তাহিক ছুটি রবিবারের স্থলে শুক্রবারকে ঘোষণা করা হয় 1984 সালে। বেশি দিন আগেকার কথা নয়। আগে সাপ্তাহিক ছুটি ছিল রবিবার, আর 1984 সাল থেকে সাপ্তাহিক ছুটি করা হয় শুক্রবার। আর 1996 সাল থেকে সাপ্তাহিক ছুটি 2 দিন করা হয়, শুক্র এবং শনিবার। সুতরাং রবিবারের স্থলে শুক্রবার করা হয় 1984 সালে, আর সাপ্তাহিক ছুটি 2 দিন করা হয় শুক্র এবং শনিবার 1996 সাল থেকে। এখন রাজধানী ঢাকা সম্পর্কিত আমাদের একাধিক চাকরির পরীক্ষাতে রাজধানী ঢাকা সম্পর্কে কোশ্চিন আসছে। 1982 সালে ঢাকার ইংরেজি বানান পরিবর্তন করে ঢাকা করা হয়, DHAKA। আগে বানানটা ছিল DACCA। এই সিদ্ধান্তটা 1982 সালে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে করা হলো যে এখন থেকে ঢাকার ইংরেজি বানান এটা হবে। তো পরবর্তীতে বিভিন্ন আইন বিশেষজ্ঞ তারা বলতে লাগলেন যে আমাদের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের রাজধানী ঢাকা শব্দটি রয়েছে, এবং ইচ্ছা করলেই ঢাকার ইংরেজি বানানটা এটা করা সম্ভব নয়। তো এই বিতর্কের পরিপ্রেক্ষিতে 1988 সালে 8ম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঢাকার ইংরেজি বানান ঢাকা করা হয়। তাই 2টা তারিখ আমরা পেলাম, একটা 82 আর একটা হচ্ছে 88। এখন যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে ঢাকার ইংরেজি বানান কবে পরিবর্তন করা হয়েছে, তো উত্তরটা হবে 1982।
আর যদি বলা হয় যে সাংবিধানিকভাবে ঢাকার ইংরেজি বানান DHAKA করা হয় কবে, সেই ক্ষেত্রে উত্তর হবে 1988। নর্মালি বললে 82 আর সাংবিধানিকভাবে বললে হবে 88। আর একটা খুব কমন কোশ্চেন যে ঢাকা এ পর্যন্ত কতবার বাংলাদেশের রাজধানী হয়েছে। তো আমি আপনাদের একটা চার্ট দেখাবো যে রাজধানী হিসাবে ঢাকার যে কাহিনী রয়েছে এবং আমাদের পূর্ব বাংলার যে রাজধানীগুলি, এই চার্টটা আপনারা খাতায় লিখলে বা দেখলে আশা করি আপনাদের এই সংক্রান্ত যে কোনো টাইপের কোশ্চেন আসলে আপনারা উত্তর করতে পারবেন। হেডলাইনটা হবে রাজধানী হিসেবে ঢাকা। আমি আর এটা উপরে লিখছি না, যেহেতু আমাকে অনেকগুলো লিখতে হবে। রাজধানী হিসেবে ঢাকা, এখানে আমরা কয়েকটা বিষয় লিখব। সাল, শাসক, রাজধানী হিসেবে ঢাকা। সাল, শাসক, রাজধানী হিসেবে ঢাকা। প্রথমেই 1 নম্বরে আসি। 1610 ওই সময় শাসক সুবেদার ইসলাম খান, তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থাপন করলেন। আগে রাজধানীটা ছিল রাজমহলে, ইসলাম খান সুবেদার অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে তিনি রাজধানী রাজমহল থেকে ঢাকায় আনলেন। রাজমহলটা মুর্শিদাবাদের এই দিকে। 2 1638 সুবেদার শাহ সুজা, ইনি সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা, তিনি ক্ষমতায় এসে তখন রাজধানী আবার ঢাকা থেকে তিনি রাজমহলে নিয়ে গেলেন। আগে যেখানে ছিল শাহ সুজা, তিনি আবার রাজমহলে নিয়ে গেলেন। 3 1660 সুবেদার মীর জুমলা, তিনি ক্ষমতায় এসে আবার রাজমহল থেকে তিনি ঢাকায় নিয়ে গেলেন বাংলার রাজধানী। রাজমহলে ঢাকায়। 4 1717 নবাব মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খান, তিনি এসে তখন বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে গেলেন। 5 1799 সমগ্র ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি, কয়টা বাজে? 27 ক্লাস আছে। লর্ড ওয়েলেসলি তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় নেওয়া হবে। তিনি আর ঢাকায় নিলেন না, তিনি কলকাতায় নিয়ে গেলেন এবং ওই সময় কলকাতাটাই সমগ্র ভারতবর্ষের রাজধানী হিসেবে
বিবেচনা করা হতো, কিন্তু কলকাতাটা বাংলার রাজধানী। 1905 লর্ড কার্জন তিনি পূর্ব বাংলা এবং আসাম এর রাজধানী তিনি করলেন ঢাকায়। পূর্ব বাংলা প্লাস আসাম এর রাজধানী করা হলো ঢাকায়। 1912 লর্ড হার্ডিন্স সমগ্র ভারতবর্ষের ভাইসরয়। লর্ড হার্ডিন্স তিনি কলকাতায় যে পশ্চিম বাংলার রাজধানী ছিল এবং কলকাতাটা ওই সময় সমগ্র ভারতবর্ষের রাজধানী হিসেবে বিবেচিত হতো, তখন তিনি এই রাজধানী, ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গেলেন। ভারতের রাজধানী দিল্লিতে গেল 1912 সালে লর্ড হার্ডিন্সের সময়ে। 1947 মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের গভর্নর জেনারেল, মোহাম্মদ আলী জিন্না তিনি পূর্ব বাংলার রাজধানী করলেন ঢাকাতে। পাকিস্তানের যে 5টা প্রদেশ করা হলো তার মধ্যে পূর্ব বাংলার রাজধানী ঢাকা। 9/1972 16ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার শাসনামলে তখন বাংলাদেশের রাজধানী করা হলো, বাংলাদেশের রাজধানী ঢাকায়। এখানে দেখেন যে এই যে 9টা ক্রাইটেরিয়া রয়েছে, এই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে খুব কমন কোশ্চিন যে ঢাকা এ পর্যন্ত কয়বার বাংলার রাজধানী হয়েছে বা বাংলাদেশের রাজধানী হয়েছে। দেখুন 1610, 1660, 1905, 1947, 1972 এই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে এ পর্যন্ত রাজধানী হয়েছে 5 বার। 1610, 1660, 1905, 1947, 1972। এখানে একটু বলতে হয় যে এখানে আবার 2টা কোশ্চিন হয় যে ঢাকা এ পর্যন্ত কয়বার রাজধানী হয়েছে, আর আরেকটা কোশ্চিন হয় যে স্বাধীনতার পূর্বে ঢাকা কয়বার রাজধানী হয়েছিল। তো স্বাধীনতার পূর্বে হচ্ছে 4 বার আর এ পর্যন্ত হয়েছে 5 বার। অনেকেই মনে করে যে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখনই রাজধানী ঢাকা হয়েছে, কিন্তু এটা সঠিক নয়। কারণ কি, 1972 সালের 16ই ডিসেম্বর যখন বাংলাদেশের সংবিধান কার্যকর হলো, তখন সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হলো যে বাংলাদেশের রাজধানী ঢাকা। তার মানে সাংবিধানিকভাবে রাজধানী ঢাকা ঘোষণা করা হলো 16ই ডিসেম্বর 1972, 1971 নয়। আপনারা কেয়ারফুলি এই উত্তরটা করবেন। আমি আশা করি আপনাদের বিষয়টা জানাতে পেরেছি যে ঢাকা যে রাজধানীগুলি হবে আপনারা এই চার্টটা পড়বেন, তাহলে আর ভুল হবে না। তার মধ্যে এই 3টা, এটা হচ্ছে সমগ্র ভারতবর্ষে তারা শাসক ছিলেন এবং তাদের সময়ে দেখেন কলকাতা এবং দিল্লি, এটাও আমাদের জানা দরকার। আর বাকির মধ্যে একটা মুর্শিদাবাদ, রাজমহল এবং বাকিগুলি ঢাকা। এটা তো আমরা আজকে মোটামুটি এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে জেনারেল নলেজের আমি 25টা ক্লাস নিয়েছি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক ভূগোল মিলে।
তো করোনাকালীন সময়ে আপনারা নিজেরাও পরিস্থিতি বুঝতেছেন যে আমরা সরাসরি ক্লাসগুলি করলে আপনাদের এটা নোট আকারে তৈরি হতো বা সেখানে আরও অনেক কিছু বলার বা আপনাদের কোশ্চিন করার সুযোগ ছিল। তো এখন এই সীমিত পরিসরে আমরা যতটুকু একটা কনসেপ্ট পেয়েছি, এই কনসেপ্টটাকে আপনারা আর একটু বড় করার চেষ্টা করবেন। আমি হয়তো সব কিছু পড়াতে পারি নাই, কিন্তু আমি মেন টপিকগুলি আপনাকে টাচ করার চেষ্টা করেছি। তো ওই টপিকটাতেই আপনি এখন বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। বিসিএসে আমি আগেও বলেছিলাম যে হাজার হাজার কোশ্চিন, এত কোশ্চিন একটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়। আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে যে আমি কোনটা পড়ব আর কোনটা পড়ব না। গণহারে যে সবগুলো পড়ে যাব তা নয়, আমাকে মেন বিষয়টা চিনতে হবে যে যেইটা আমার জন্য উপযোগী। ওইটা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। সর্বপ্রথমে আপনি বিসিএসের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা আপনি ভালো মতো দেখবেন। বাংলাদেশে যে 9টা চ্যাপ্টার, আন্তর্জাতিকের যে 5টা চ্যাপ্টার, ভূগোলের 7টা চ্যাপ্টার, এইগুলি আপনি A to Z আগে আয়ত্তে নিয়ে আসেন। এটাকে আয়ত্তে এনে এরপরে ওই টপিকের উপরে কি মাল মশলা দেওয়া যায়, কত সুন্দর করা যায়, আপনি তখন সেটা সার্চ করেন যে আমি আজকে বাংলাদেশের রাজনৈতিক দলীয় ব্যবস্থা পড়ব, ওই চ্যাপ্টার থেকে কোন কোশ্চিনগুলি আসতে পারে একটু ঘাটাঘাটি করি তো। বাংলাদেশের সরকার ব্যবস্থার থেকে কোন কোশ্চিনগুলি আসতে পারে, সংবিধানের কোন অনুচ্ছেদগুলি আসতে পারে সেটা একটু ঘাটাঘাটি করি তো। আপনার পড়াটা হবে চ্যাপ্টার ওয়াইজ, এলোমেলো নয় যে এখন পড়তে বসলাম, জেনারেল নলেজের বইটা খুললাম, পেজ উল্টাচ্ছি, এই করছি সেই করছি, এখান থেকে পড়লাম ওখান থেকে পড়লাম, আপনি মনে রাখতে পারবেন না। আপনাকে সুনির্দিষ্টভাবে ওই টপিক ওয়াইজ আপনাকে পড়তে হবে, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন। তো আজকে আমরা এখানে শেষ করব। আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আমরা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কখনো ইনশাআল্লাহ।